এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। একটা কথা আছে, পহলে দর্শনধারী ফের গুণ বেচারে। আপনার চেহারা কিন্তু আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়, তাই অবশ্যই নিজেকে সব সময় সুন্দর এবং গোছানো রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সুন্দর মানে এটা বলছি না যে প্রত্যেককে ভীষণ সুন্দর বা সুন্দরী হতে হবে, এটা তো আমাদের জিন ঘটিত বিষয়, কিন্তু নিজেকে সবসময় পারফেক্ট থাকতে হবে। আপনি যেরকমই হন না কেন, একেবারে সুন্দর সুস্থ এটা আপনি যে হবেন এইটুখানি তো আমরা কামনা করতেই পারি, বা আপনার পক্ষেও এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। কেন আজকে সৌন্দর্য নিয়ে কথা বললাম, যেহেতু আমরা জানি আমাদের বৃহত্তম অর্গান হচ্ছে আমাদের স্কিন। যে স্কিন সব থেকে বৃহত্তম হওয়ার পাশাপাশি সকলের নজরেও আসে সব থেকে বেশি পরিমাণে, যেহেতু এটা পুরো আমাদের বাইরের একটি আবরণ। তাই এই স্কিনে যদি ছোট্ট একটা দাগও হয়, সেটা কিন্তু যেমন আপনার নজরে পড়ে, সেটা আর 5 জনেরও কিন্তু নজরে পড়ে। আর সেখানে যদি হয় মারাত্মক কোনো স্কিন ডিজিজ, তাহলে সেটা যেরকম আপনার মন খারাপের কারণ হয়, পাশাপাশি অন্যান্য মানুষদের মনেও কিন্তু নানা প্রশ্ন চিহ্ন তৈরি করে। তো আজকে স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে অন্যতম সোরাইসিসের মতন সমস্যা। ছোট বড় প্রত্যেকে কিন্তু সোরাইসিস রোগটা জেনে গিয়েছেন, কতটা ভয়ঙ্কর, এর পরিণতি কি হতে পারে, এটা দেখতে কতটা বাজে, এটা কতটা আপনাকে যন্ত্রণা দিতে পারে, এই সোরাইসিস থেকে আর কি রোগ তৈরি হয় কম বেশি প্রত্যেকেই আমরা কিন্তু জানি। কিন্তু জানতে হবে আপনাকে যে এই রোগটি হলে এর থেকে আপনি রেহাইটা কিভাবে পাবেন, এটাই কিন্তু আসল জানা। কারণ শুধুমাত্র রোগ সম্বন্ধে জেনে আপনি রোগ থেকে তো বেরোতে পারবেন না। কোথায় গেলে সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন, কারা সত্যিই পারেন সোরাইসিসের মতন রোগের হাত থেকে আপনাকে রেহাই দিতে, এই সবটা আজকে কিন্তু এই অনুষ্ঠানে আমরা কিন্তু আলোচনা করব। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্কিনের বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে, আপনারা চাইলে সেই সমস্যা নিয়ে যেরকম ফোন করতে পারেন আপনাদের অন্যান্য সমস্যাগুলো নিয়েও। তবে স্কিনের সমস্যার মধ্যে অন্যতম জটিল ভয়ঙ্কর কুৎসিত সমস্যা কি সোরাইসিস, এটা কি আমরা বলতে পারি? একদমই ঠিক কথা। আজকে আলোচনাটা করব হঠাৎ করে মনে পড়লো, কারণ আজকে কয়েকটি পেশেন্ট ছিল। আজকে আমরা শোভাবাজার চেম্বার এবং বাল্টিগুড়িতে চেম্বার ছিল আমাদের, তো সেখানে প্রায় 5 থেকে 7 জন পেশেন্ট এরকম এসেছিলেন যারা এই সোরিয়াসিস রোগে ভুগছিলেন। তো সেই জন্যেই আমার এই আলোচনাটা আজকের আমি তুলে আনছি, কারণ তারা যখন আমাদের কাছে এসেছিলেন তাদের অবস্থাটা এতটা ভয়ঙ্কর ছিল, মানে যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পেশেন্টটি কিন্তু নতুন নয়, পেশেন্টগুলি যারা ছিলেন প্রায় 5-7 বছর 10 বছর ধরে ভুগছেন এই রোগে। বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন, রাজ্যের মধ্যে রাজ্যের বাইরে বিভিন্ন নামি দামি জায়গায় গেছেন, ভালো ভালো ওষুধ খেয়েছেন, কিন্তু তাদের আলটিমেট পরিণতিটা এরকম ছিল কি, সেটা মানে এত ভয়ঙ্কর। কারণ সোরিয়াসিস যে রোগটা একমাত্র যাদের থাকে, একমাত্র তারা কিন্তু বোঝেন এর পরিণতিটা কি। কারণ যখন এই রোগটা আমাদের শরীরে হয়, তখন সারা শরীরে লাল দাগড়া একটা দাগ হয়ে যায়, এবং তার সাথে মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে, শুকনো চামড়া, সাদা চামড়া উঠতে থাকে। এবং কি এই সোরিয়াসিস রোগ সারা শরীরে তো হয়ই, এছাড়া এর কয়েকটা ভাগ রয়েছে, যেটা আমি প্রত্যেক আলোচনাতেই বলি মাঝে মাঝে, কি এর আমরা 4টে ধরন লক্ষ্য করি। একটা হচ্ছে স্ক্যাল্প সোরিয়াসিস, অনলি কোথাও থাকবে না, অনলি আমাদের মাথার খুলিতে থাকে, যেটাকে আমরা ড্যান্ড্রাফের সঙ্গে অনেক সময় গুলিয়ে ফেলি। ড্যান্ড্রাফ একটা আলাদা জিনিস, আর সোরিয়াসিস কিন্তু সম্পূর্ণ আলাদা। আর কোথায় হতে পারে? হাতের তালু বা পায়ের তালুতে হতে পারে, যেটাকে আমরা প্ল্যান্টার সোরিয়াসিস বলি। আর কোথায় হতে পারে? আমাদের কনুইগুলো, শুধু কনুই দুটো আর হাঁটু দুটোর ওপরে, যেটাকে আমরা প্লেক সোরিয়াসিস বলি। আর কি, যেটা প্রথমেই আমি বললাম, এক একজন মানুষের বা এক একটা পেশেন্টের সারা শরীরে থাকে। আজকে 5 জন বা 7 জন যারা আমাদের দেখালেন, যারা সুস্থ আছেন, তার মধ্যে এরকমও পেশেন্ট আমাদের কাছে আছেন যাদের ওষুধ অলরেডি আমরা 6 মাস 1 বছর বন্ধ করে দিয়েছি। আমরা ওষুধ বন্ধ করে দিই একটা সার্টেন পিরিয়ডের পর, মানে আমরা যেটা বলি কারুর 4 মাস লাগে, কারুর 6 মাস লাগে, কারুর 1 বছর রোগটা সারতে লাগে। কারণ সেই রোগটা নিয়ে সে কি অবস্থায় আমাদের কাছে আসছে,
কোন স্টেজে আমাদের কাছে আসছে, কতদিন ধরে ভুগছে, সেই রোগটা থেকে কি অন্য কোনো সমস্যা সেই পেশেন্টটির মধ্যে এসেছে, সেইগুলোর ওপর ডিপেন্ড করে কি টাইমটা কত লাগবে। এক একজন পেশেন্ট আমাদের জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু ওর তো সেরে গেল এত তাড়াতাড়ি, কারণ একসাথে অনেক পেশেন্ট যখন জমে যায় 10 জন 15 জন, তো এরকম অনেক পেশেন্টের একই রোগ নিয়ে বসে থাকেন, তাদের মধ্যে আলোচনা হয় আপনি কেমন আছেন, বা ইনি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন। অনেকে বলে কি আমার তো 2-3 মাসের মধ্যেই আরাম হয়ে গেছে। তো যে পেশেন্টটি আমাদের কাছে 4 মাস বা 6 মাস ওষুধ খাচ্ছে, উনি অটোমেটিক্যালি ভেতরে এসে জিজ্ঞেস করেন কি ডাক্তারবাবু ওনার 2 মাসে সেরে গেল, আমার তো 4 মাস হয়ে যাচ্ছে, কেন সারছে না? তার কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ কি, আপনি কি অবস্থায় এসেছিলেন দেখুন, আপনার রোগটা তখন কতটা ছিল দেখুন। একটা রোগের ট্রিটমেন্ট করতে তো একটা মিনিমাম সময় লাগে। যে পেশেন্টটা প্রথম অবস্থায় আসবে বা নতুন অবস্থায় আসবে, বা যে পেশেন্টের মধ্যে কম লক্ষণ প্রকাশ পাবে বা কম জায়গায় রয়েছে বা কম ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু তাড়াতাড়ি ঠিক হবেন। এবং এর সাথে বলে দিচ্ছি, সোরিয়াসিস যে রোগটা, এই রোগটা কিন্তু মানুষকে এক ঘরে করে দেয় বা এক কোণায় করে দেয়, আর আমরা সেখান থেকে মানুষটিকে বেরিয়ে আসতে সাহায্য করি। মনের মধ্যে একটা মানসিক বল দিতে হয়, এদের একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে হয়। কারণ এই রোগটাকে মডার্ন সায়েন্সে বা মডার্ন শাস্ত্রে এখন বলা হচ্ছে এর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি কি থেকে রোগটা হচ্ছে। তার মধ্যেও একটা কারণ খুঁজে পাওয়া গেছে, যেটাকে কিনা বলা হয়, এই রোগটাকে বলা হয়েছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। মানে মানসিক অত্যধিক দুশ্চিন্তা, অত্যধিক চিন্তা ভাবনা থেকে রোগটা হতে পারে। এবং রোগটা যখন আপনার শরীরে রয়েছে, এই মানসিক দুশ্চিন্তা বা মানসিক চিন্তা ভাবনা, কি মানুষ কি ভাবছে, অনেকে ভাবে কি ছুঁয়ে দিলে হয়ে যাবে, এই মনের মধ্যে যে আলোড়নটা সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু রোগটা বৃদ্ধি পেতে পারে। তো এই রোগটার জন্য যেমন মেডিসিনাল ট্রিটমেন্ট দরকার রয়েছে, পঞ্চকর্মর দরকার রয়েছে, তার সাথে একটা কাউন্সিলিংও দরকার রয়েছে। এই টোটাল কম্বিনেশনে কিন্তু রোগটাকে আমরা ঠিক করতে পারি। আর এর সম্বন্ধে আমি আসছি আরো কথা, অবশ্যই আলোচনায় আসবো। এক তো মানসিক সমস্যা, সেটা একটা কারণ এই রোগটাকে বৃদ্ধি করার। পাশাপাশি যখন একটা পেশেন্টের এই রোগটা হয়ে গেল, তখন আমরা কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করি। তার সাথে এমন কিছু হাবভাব, এমন কিছু ব্যবহার করি যাতে তার মানসিক সমস্যাটা আরো বেড়ে যায়, ফলে তার দুশ্চিন্তা এবং তার পাশাপাশি রোগটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। যাই হোক, আলোচনায় তো ফিরবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বালেশ্বর থেকে আরাধনা বলছি। হ্যাঁ বলুন আরাধনা, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে, এখন বেশ অনেকদিন থেকেই দেখছি, বেশ কয়েক মাস ধরে প্রবলেমটা দেখছি যে আমার অ্যাকচুয়ালি সারাদিনে যে আমি যাই কাজ করি না কেন, আমার বসে কাজ, এক জায়গায় বসে হোক, অনেকক্ষণ হয়তো বসে বা অনেকক্ষণ দাঁড়িয়ে, এরকম ভাবেই আমার কাজটা করতে হয়। তো তার ফলে দেখছি আমার দুটো পায়ের পাতার অংশটা না, মানে পুরো পায়ের পাতা না, আঙুলের থেকে একটু ওপরের দিকে ওই জায়গাটা, গোড়ালি থেকে শুরু করে পায়ের ওই অংশটা না পুরো ফুলে যাচ্ছে। অনেকটা পোর্শন, পায়ের অনেকটা উঁচু পোর্শন অব্দি ফোড়াটা থাকছে, আর এটা অনেকক্ষণ ধরে থাকছে, কোনো পেন হচ্ছে না, কিছু না, কিন্তু নর্মালি ওটা ফুলে থাকছে, আবার অটোমেটিকলি আস্তে 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 কমে যাচ্ছে। এখন বয়স কত আপনার? বয়স কত এখন আপনার? 27। 27। আচ্ছা, এই দাঁড়িয়ে কাজটা কতদিন করছেন মোটামুটি? দাঁড়িয়ে বা বসে পা ঝুলিয়ে কাজটা কতদিন চলছে? মানে স্যার, কাজটা না, মানে আমার একভাবে অনেকক্ষণ দাঁড়িয়েও হচ্ছে, আবার একভাবে অনেকক্ষণ বসেও হচ্ছে, মোটামুটি 2-2.5 বছর। আচ্ছা, যে পায়ে ফোলাটা বলছেন, এটা ছাড়া কি পায়ের কোনো শিরা ফুলে যাচ্ছে বলে মনে হয়? না না না, ওসব কিছু না, শুধু আমি দেখছি, আমি তো উপর থেকে দেখছি স্কিনটা ফুলে যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, ওটাকে চিপে দিলে কি ওটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, এটা মানে প্রেস করলে ভেতরের দিকে আঙুলটা বর্ত টাইপের মনে হচ্ছে না হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, প্রেশার, সুগার বা থাইরয়েডের? না স্যার, মোটামুটি এগুলো সব নরমালি আছে। আচ্ছা, এটার জন্য কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন আপনি? না না, আমি দেখাই না। আজকে আমার মানে অনেকদিন থেকে ভাবছিলাম যোগাযোগ করবো, কিন্তু আজকে আমার অনুষ্ঠানে আমি ফোন লাইনটা পেয়ে গেলাম, তাই জন্য বলার সুযোগটা পেলাম। আচ্ছা, বালেশ্বর থেকে কি আপনি মোবাইলের মাধ্যমে অনলাইনে দেখছেন না টিভিতে? অনলাইনে দেখছিলাম, হ্যাঁ, ইউটিউবে দেখছিলাম। আচ্ছা, আর এমনি কোনো এগুলো ছাড়া আর অন্য কোনো সমস্যা রয়েছে আপনার? না স্যার, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। সঙ্গে থাকুন। হ্যাঁ, তো এই পেশেন্টের মতো অনেক পেশেন্ট রয়েছে যাদের এই পায়ের সোয়েলিংটা আসে। সোয়েলিংটা কি কারণে হয়? আমাদের যে লিম্ফ চ্যানেলটা রয়েছে, আমাদের লসিকা গ্রন্থি, বাংলায় বললে লসিকা গ্রন্থি বলা হয়, আমরা এক ধরনের রোগ দেখে থাকবো যেটা বলা হয় হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, যেটাকে গোদ, বাংলা ভাষায় গোদ বলা হয়। সেখানে কি হয়, আমাদের এই লসিকা গ্রন্থিটা বন্ধ হয়ে যায়।
লসিকা গ্রন্থির মাধ্যমে জলীয় অংশটা আমাদের যেমন শিরা রয়েছে, উপশিরা রয়েছে, যার মাধ্যমে ব্লাডটা প্রবাহিত হয়, সেরকম আমাদের একটা চ্যানেল রয়েছে যার মাধ্যমে শুধু তরল জিনিসটা বাহিত হয়। সেই যে লিম্ফ চ্যানেল, সেই লিম্ফ চ্যানেল যদি এক্সট্রা ডাইলেটেড হয়ে যায়, তখন আমার বডি ফ্লুইডটা নিচে গিয়ে মানে জমা হয়। আপনি যখন দাঁড়িয়ে কাজ করছেন বা বসে কাজ করছেন, যারা কাজ করে, যারা ট্রাফিকে কাজ করে বা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসে। কিন্তু আপনার এটা ট্রিটমেন্টটা করতে হবে। এই ট্রিটমেন্টটা যদি না করেন, ভবিষ্যতে এখান থেকে অন্য সমস্যা আসবে, কিডনির সমস্যা আসতে পারে। এখান থেকে আপনার দেখবেন পায়ের মধ্যে এমন সোয়েলিং হয়ে যাচ্ছে, জুতো পরতে অসুবিধে হবে, ওই জায়গায় আলসার তৈরি হতে পারে, ঘা মানে সামান্য কেটে গেলে সেই ঘাটা শুকাবে না। এই সমস্যাগুলো কিন্তু এখান থেকে আসতে পারে। আপনাকে আমি বলছি, আপনি বালেশ্বর থেকে ফোন করেছিলেন, দেখুন দুটোর নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে। আপনি যদি কলকাতায় আসেন তো কলকাতায় এসে দেখাতে পারেন, কিন্তু কলকাতায় যদি এখন এই মানে রিসেন্টলি না আসতে পারেন, যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু অনলাইন আপনি বলুন কি ডাক্তারদের সাথে কথা বলবো, অনলাইনের মাধ্যমে আমরা কিছু আপনাকে রিপোর্ট বলে দেবো, সেই রিপোর্টগুলোকে আমাদের পাঠাবেন, আর তার সাথে দু একটা ওষুধ দেবো, কারণ বয়সটাও এখন খুব একটা বেশি নয়, 27 বছর বয়স শুনলাম। তো সেইটা করলে আমি আশা করছি 4 থেকে 6 মাসের মধ্যে তোমার এই সমস্যাটা চলে যাবে। তবুও যে দাঁড়িয়ে কাজ করছো, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবে না বা পা ঝুলিয়ে বেশিক্ষণ রাখবে না, সবসময় চেষ্টা করবে পাটাকে একটু তুলে রাখার। তুমি বসে আছো, একটা সামনে টুল রাখলে, বা বাড়িতে যাচ্ছ যখন, তখন পাটা ঝুলিয়ে রাখবে না, পাটা উপরে তুলে রাখবে, তখন দেখবে অটোমেটিক্যালি পায়ের ফোলাটা কমে যাবে। কিন্তু এর একটা আলাদা ট্রিটমেন্ট তোমার দরকার রয়েছে, যে ট্রিটমেন্টটা করলে তুমি এই রোগ থেকে সম্পূর্ণ বেরোতে পারো। কারণ স্বাভাবিক মানুষের তো পা ফোলা থাকে না, তোমার যখন পা ফুলছে মানে একটা রোগ সৃষ্টি হচ্ছে তোমার শরীরে। একটু যোগাযোগ করে নাও হেল্পলাইন নাম্বারে, অবশ্যই ভালো হবে। একদম। তবে আজকে আমরা সোরাইসিস নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা কিন্তু প্রত্যেকেই মোটামুটি জানি যে সোরাইসিস ছোঁয়াচে রোগ নয়, কিন্তু তারপরেও কোথাও কোথাও দেখা যায় যে সোরাইসিসের কোনো পেশেন্টকে দেখলে তার থেকে একটু দূরত্ব তৈরি করা, তাকে স্পর্শ না করা, অনেক ক্ষেত্রে স্কিন ডিজিজের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু ঘটে। তো ডাক্তারবাবুর কাছ থেকে ঠিক সেটাই পরিষ্কার করে নেব। তবে তার আগে কেউ আছেন ফোনে? নমস্কার। আরে বাবা, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বাবার সম্বন্ধে একটু জানবো। বাবার বয়স কত? বয়স ওই 55। 55। কি প্রবলেম হচ্ছে বাবার? প্রবলেম বলতে শীত দাঁড়াতে রিসেন্টলি প্রবলেমটা হচ্ছে, মানে হেড হলে সোজা হতে পারছে না, সোজা হলে হেড হতে পারছে না। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা দেখছেন? ঘাড় ঘোরাতে অসুবিধে হচ্ছে বা ঘাড়ে ব্যথা হচ্ছে, এটা দেখছেন? না না না, এরকম কিছু হচ্ছে না। আচ্ছা, কোমরের কোনো এক্সরে বা ডরসাল স্পাইন মানে পিঠের কোনো এক্সরে করিয়েছেন, ছবি? হ্যাঁ, এক্সরে তো করেছে, কিন্তু এক্সরেতে কিছু ধরা পড়ছে না। ডাক্তারবাবু কি এমআরআই করার জন্য বলেছেন? এমআরআই না, এমনি এক্সরে করিয়েছিলাম। না না, এক্সরে করিয়ে তো কাউকে দেখিয়েছেন নিশ্চয়ই ডাক্তারবাবুকে? হ্যাঁ 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 হ্যাঁ, তো উনি কি ফার্দার এমআরআই করতে বলেছেন? উনি কিছু মেডিসিন দিয়েছেন, আদার্স এখন কিছু করতে বলেননি। ওই মেডিসিন গুলো খেয়ে কাজ না হলে তারপর এমআরআই করতে বলেছেন। আচ্ছা, মেডিসিনগুলো তো মেনলি নার্ভের জন্য আর ব্যথার জন্য দিয়েছে, ঠিক আছে? তো এখন বাবা ওষুধগুলো খেয়ে কি রকম রয়েছেন? খুব একটা ভালো না। হ্যাঁ, তো এইটা ট্রিটমেন্টটা তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। কি বললাম বুঝলে? এটা একটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে, কারণ ব্যথার ওষুধ বা নার্ভের ওষুধ, আপনি শুনতে থাকুন, আমি বলছি টিভিতে। তো এই ধরনের যে সমস্যাটা আমাদের কোমরে, কি নিচু হলে সোজা হতে অসুবিধে হচ্ছে বা মুভমেন্টে, কোমরের মুভমেন্টের সমস্যা হচ্ছে, এটা অনেকগুলো কারণে আসতে পারে। এটা আমাদের লাম্বার স্পন্ডলাইটিস থাকতে পারে। ও তো বললো এক্সরেতে সেরকম কিছু পাওয়া যায়নি, কিন্তু এমআরআই করলে দেখা যাবে একটা পিআইভিডি মানে যেটা আমি মাঝে মাঝে বলি প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার রয়েছে, যেটাকে ডিস্ক বালজিং বলে। ডিস্ক বালজিং মানে কি বলো তো, তোমার যে ভার্টিব্রাটা রয়েছে, যেটা আমাদের সিদ্ধারা বলে যে ভার্টিব্রাল কলমটা, তার মাঝখানে একটা ডিস্ক থাকে, যেটা আমার মুভমেন্ট হতে সাহায্য করে, ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাকওয়ার্ড বা সাইডওয়ার্ড বেন্ডিং। তো এই বেন্ডিংগুলো হতে সাহায্য করে। যখন ওই ডিস্কটা কোনো কারণে, কারুর হয়তো ভারী জিনিস তুলতে গিয়ে হয়, কারুর কোমরে আঘাত থেকে হয়, কেউ পড়ে গেলে হয়, বা কারুর এমনি ওভারওয়েটের জন্য হতে পারে, অনেকগুলো কারণ রয়েছে, বিভিন্ন কারণের জন্য এই ডিস্ক বালজিংটা হয়। যখন এই ডিস্ক বালজিংটা হয়, তখন আমাদের ওই ভার্টিব্রা মানে যেটা আমরা সিদ্ধারা বলি বাংলা ভাষায়, সিদ্ধারার পাশ দিয়ে আমাদের স্পাইনাল নার্ভ যাচ্ছে।
দুদিকে দুটো স্পাইনাল নার্ভ যায়, প্রত্যেকটা ভার্টিব্রার পাশ দিয়ে যায়। তো সেই ওই ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে ওই নার্ভটার উপরে কম্প্রেশন করে। যে আমাদের একটা ধরো জলের পাইপ তো বাইরে থেকে দেখা যায়, জলটা ভেতর দিয়ে যায়, সেরকমই আমাদের ওই যে নার্ভটা যাচ্ছে, নার্ভটা ভেতর দিয়ে যায়, তার উপরে একটা চ্যানেল থাকে, মানে গার্ড থাকে, যাতে নার্ভটা না ক্ষতিগ্রস্ত হয়। সেই চ্যানেলটার উপরে গিয়ে আঘাত করে, যেটাকে আমাদের ক্যানাল স্টেনোসিস বলে। মানে ওই ক্যানাল মানে হচ্ছে গর্ত, স্টেনোসিস মানে আটকে যাওয়া। ওই গর্তে গিয়ে ধাক্কা মারে, ধাক্কা মারলে তখন একটা নিউরোলজিক্যাল প্রবলেম সৃষ্টি হয়, এই মুভমেন্টগুলো করতে বা ব্যথা যন্ত্রণা হয়। তুমি দেখিয়েছো ডাক্তার বাবার সমস্যার জন্য, কিন্তু সেটা কি বলো তো, সেটা কিছু ব্যথার ওষুধ বা নার্ভের ওষুধের মাধ্যমে ট্রিটমেন্টটা চলবে, তার জন্য সাময়িক উপকার পেতেও পারো, নাও পেতে পারো। এটা ভবিষ্যতে গিয়ে কিন্তু অপারেশনের দিকে যেতে পারে, পরবর্তীকালে অপারেশন করতে বলতে পারে। তো তুমি সোদপুর থেকে ফোন করেছো, আমাদের কর্পোরেট যে চেম্বারে রয়েছে মধ্যমগ্রামে এনবিপির, তো একটু যোগাযোগ করে নাও। যোগাযোগ করে বাবাকে সঙ্গে নিয়ে যেটা এক্সরে করেছো এক্সরেটা নিয়ে আসবে, আর যে মেডিসিনগুলো চলছিল সেই মেডিসিনগুলো নিয়ে আসবে। আমরা দেখলে বুঝতে পারবো কী জন্য ওষুধটা দিয়েছে। হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে মধ্যমগ্রামে যে কোনো একটা ডেট করে এসো, আমরা দেখে যেভাবে বলবো সেভাবে ট্রিটমেন্ট করলে এই সমস্যাটা কিন্তু গোড়া থেকে নির্মূল করা সম্ভব হবে। একদম, যখন অন্য কোনো প্যাথিতে সমস্যার সমাধান না হচ্ছে তখন কিন্তু অবশ্যই আপনার জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, বলুন। নমস্কার। নমস্কার, ডাক্তারের সঙ্গে একটু কথা বলবো। একদম আমার বলুন। ভাইয়ের জন্য। হ্যাঁ, ভাইয়ের বয়স কত? বয়স 34 বছর বয়স। 34 বছর। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম সারা শরীরে অল্প অল্প ব্যথা থাকে, আর সারা দিনে মানে 2-3 বার প্রচন্ড ব্যথা হয় সারা শরীরে, হাতে পায়ে শরীরে। আচ্ছা, হাত পাগুলো কি ফুলে যায়? যে জয়েন্টগুলোয় ব্যথা হয় সেগুলো কি ফুলে যায়? না, জয়েন্ট গুলা ফুলে যায় না, শুধু ব্যথা হয়। আর ব্যথা হয় যখন, তখন শরীরে কোনো শক্তি থাকে না, মানে একটু দুর্বল হয়ে যায়। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা মোটামুটি 1 বছর থেকে। তো এর জন্য নিশ্চয়ই ডাক্তারবাবুদের দেখিয়েছেন? অন্যান্য অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছে। আমি তো আপনাদের সাথে যোগাযোগ আছে, তারপরে ভাইকে বললাম যে এইখানে নিয়ে যাবো তোকে, যে আজকে কথা বলে পরে নিয়ে যাবো। আচ্ছা, আপনি কি আমাদের দেখান এখন? আমার জন্য দেখাই, আমার ভাইয়ের জন্য নিয়ে যাবো। আচ্ছা, আপনার কি সমস্যার জন্য এসেছিলেন দাদা? আমি কাশির জন্য আসছিলাম আর কি। আচ্ছা, মোটামুটি ভালো আছেন? মোটামুটি মানে ভালোই আর কি। ভালোই আছেন, মানে মোটামুটি না, অনেকটাই ভালো আছেন। ভালো। আচ্ছা, বেশ। আচ্ছা, আমি আপনার ভাইয়ের ক্ষেত্রে বলবো কি, ডাক্তাররা কি রিপোর্ট করতে বলেছেন, কিছু বলেছিলেন? রিপোর্ট তো কি বলছে, মানে কোনো রোগের নাম বলেছে? রিপোর্ট বলছে কিন্তু বলতে পারবে না। আচ্ছা, কোনো রোগের নাম বলেছে কি, কি রোগ হয়েছে কিছু বলেছে? না না, এগুলা কিছু বলেনি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে, বারবিশা। আলিপুরদুয়ার থেকে, মানে আপনি কুচবিহারে দেখান নাকি? হ্যাঁ, কুচবিহারে দেখাই। তো আমাকে তো দেখিয়েছেন নিশ্চয়ই। না, আপনাকে দেখাই নাই। আচ্ছা, না এই রিসেন্ট আসেননি না আপনি 2-3 মাসের মধ্যে? না, 2-3 মাসের মধ্যে আসি নাই, এর আগে আসছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি এই রিসেন্ট কুচবিহার যাচ্ছি, আমি নিজে থাকবো, ঠিক আছে? আপনি 4 তারিখে কুচবিহারে আমায় পাবেন, 4 তারিখ। 4 তারিখে না? হ্যাঁ, একটু ভাইকে নিয়ে দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট করে 4 তারিখ কুচবিহার চেম্বারে চলে আসুন। আমি দেখে আর যে সমস্ত প্রেসক্রিপশনগুলো রয়েছে ওগুলো নিয়ে আসতে বলবেন ভাইকে, ঠিক আছে? আমি দেখে বলে দেবো সবকিছু। খুব ভালো লাগে যে আসলে আমরা প্রচুর বন্ধুদের কথাই অনুষ্ঠানে শোনাই যারা এনবিপিতে এসেছেন, ভালো আছেন, তারপরেও লাইভ অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে যখন আপনারা ফোন করে বলেন যে ভীষণ ভালো আছি, সমস্যা ছিল, সমস্যা থেকে বের হয়ে এসেছে, তখন কোথাও কনফিডেন্সটা কিন্তু সত্যি বেড়ে যায়, আমাদের প্রত্যেকের বেড়ে যায়, এবং একজন চিকিৎসকের মনোবলটাও বেড়ে যায়। চলো, আমার ট্রিটমেন্ট, আমার মেডিসিন কিন্তু কাজ করছে আমার পেশেন্টের উপরে। সোরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম, সত্যি কি এটা ছোঁয়াচে নয়? সোরিয়াসিস রোগটা একদমই ছোঁয়াচে নয়, কারণ সোরিয়াসিস যে রোগটা লোকে দেখলে সেটাকে ভাবে কি ছুঁয়ে দিলে হয়ে যেতে পারে। সোরিয়াসিস একটা স্টেজে এসে ইনফেক্টেড হয়, যেটা কিনা 10-15 বছর পরে গিয়ে হয়, যখন তার সাথে সেকেন্ডারি ইনফেকশন মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন গ্রো করে, তখন সেটা ছোঁয়াচে হতে পারে। সেটা শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশনটা, সেটা কিন্তু সোরিয়াসিস হয়ে যাবে না। তো যে সমস্ত পেশেন্টদের সোরিয়াসিস রয়েছে তাদেরকে দয়া করে অ্যাভয়েড করে যাবেন না। তাদের সাথে আপনারা যদি ভালো ব্যবহার করেন, ওতেই কিন্তু সেই পেশেন্টটি 30% ঠিক হয়ে যাবে, আর বাকি 70% সেটা কিন্তু এনবিপির দায়িত্ব ঠিক করা। কারণ একমাত্র আয়ুর্বেদের মধ্যেই রয়েছে এই ধরনের স্কিন ডিজিজগুলো ট্রিটমেন্ট করার ক্ষমতা। কারণ কি, যে কোনো স্কিন ডিজিজ, আজ থেকে যে 5000 বছর আগে আমাদের শাস্ত্রটা লেখা হয়েছিল, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে কোনো স্কিন ডিজিজ কিন্তু কফ দোষ এবং রক্ত দোষ, এই দুটো দোষ কিন্তু ভিসিয়েটেড হয়।
এবং এই কফকে ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসা এবং রক্তকে পিউরিফাই করা, এই দুটো কিন্তু অন্য কোনো শাস্ত্রের মধ্যে নেই। সেই জন্যেই যে কোনো স্কিন ডিজিজ, আপনার সোরিয়াসিস হতে পারে, ভিটিলিগো হতে পারে, যে কোনো ধরনের অ্যালার্জি হতে পারে, এছাড়াও এক্সিমা হতে পারে, আরও বিভিন্ন স্কিন ডিজিজ রয়েছে। হ্যাঁ, আমি বলছি যে কোনো স্কিন ডিজিজ রয়েছে যেগুলো কিনা আয়ুর্বেদেই ট্রিটমেন্ট সম্ভব এবং আয়ুর্বেদ করলে টোটাল কিওর হয়ে যাবে। আমি যে কথাটা বললাম, দুটো পেশেন্টের আমাদের ওষুধ অলরেডি বন্ধ রয়েছে, 6 মাস 1 বছর হয়ে গেছে, তারা কিন্তু এখন ভালো রয়েছে, কিন্তু আমরা তাদেরকে ফলো আপে আসতে বলি কি আপনি 3 মাস ছাড়া এসে দেখা করে যাবেন, আমরা যেগুলো বলছি বাড়িতে সেগুলো পালন করবেন। তাহলে কি পেশেন্টটাও জানে কি হ্যাঁ ডাক্তারবাবুর সাথে আমার যোগাযোগটা থাকছে, ডাক্তারবাবুর সাথে আমার কথা হচ্ছে, যদি কিছু বাই চান্স অসুবিধা হয় ডাক্তারবাবু আমায় সাজেশন দিতে পারবে। আর আমরাও বুঝতে পারি কি আমাদের ট্রিটমেন্টের পরে রোগটা কিন্তু ওষুধ বন্ধ করার পরে আর বেড়ে যাচ্ছে না, রোগটা ওষুধটা বন্ধ করার পরেও ভালো থাকছে। একদম। এবার বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? প্রবলেমটা হচ্ছে চোখের ডান পাতাটা মানে কাঁপছে, সেটা আউট অফ কন্ট্রোল আছে। চোখের ডান পাতাটা কাঁপছে, ডান গালটা তো যেন মনে হচ্ছে কোনো পেটে ধরছে। প্রেসার রয়েছে? হ্যাঁ, প্রেসারের ওষুধ খান? প্রেসার ওষুধ হ্যাঁ খাই। কটা খান সারাদিনে? একটা না দুটো? সারাদিনে একটাই খাই। আচ্ছা, প্রেসার কিরকম থাকে? নর্মাল থাকে না হাই থাকে? প্রেসার উপরে থাকে 130 আর নিচে 90। আচ্ছা, কোলেস্টেরল বা হার্টের কোনো ওষুধ খান? না না না। বয়স কত হবে এখন? আমার 55 প্লাস। 65 প্লাস। এটা 55। আর কোনো ব্যথা হয়? এই যে চোখটা কাঁপছে বা আপনার গালটা মনে হচ্ছে কাঁপছে, এটা কোনো ব্যথা বা যন্ত্রণা হয় এর সাথে? না 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 না, কিছু হয় না। আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি থেকে হয়। আমাদের ট্রাইজেমিনাল বলে একটা নার্ভ রয়েছে, ক্রেনিয়াল নার্ভ, 12 ক্রেনিয়াল নার্ভের মধ্যে একটা ট্রাইজেমিনাল রয়েছে, রকলিয়ার রয়েছে, অপটিক, অকুলোমোটর, এগুলো যে নার্ভগুলো। অপটিক নার্ভ যেমন আমার চোখে সাপ্লাই করে, ব্রেন থেকে যে নার্ভগুলো হয় সেন্ট্রাল মানে আমাদের যে 12 পেয়ার্স অফ নার্ভ রয়েছে তার মধ্যে অপটিক নার্ভ যেমন আমাদের চোখকে সাপ্লাই করে, মানে চোখে ভিশনটা আসতে সুবিধে হয়, এবং অকুলোমোটর রয়েছে যেটা শুনতে সুবিধে করে, মানে শোনার ক্ষেত্রে ইউজ হয়। এবং সেরকমই ট্রাইজেমিনাল বলে একটা নার্ভ রয়েছে যেটা আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনটাকে ঠিক করে। সেই ট্রাইজেমিনাল নার্ভে যদি কোনো ইনফ্লামেশন হয় বা সেই ট্রাইজেমিনাল নার্ভ যদি কখনো ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু এই ধরনের চোখ কাঁপা, মানে ব্লিঙ্কিং, বা এই ধরনের মনে হচ্ছে গালটা নড়ছে এই বা গালটা কাঁপছে, এই সমস্যাটা আসে। এই রোগটা ওনার হয়তো রিসেন্টলি হয়েছে বা 1 বছর হয়েছে, এটা ভবিষ্যতে গিয়ে কিন্তু এই চোখ কাঁপা এবং গাল কাঁপার সাথে ব্যথাটাও আসবে। আর একটা সমস্যা রয়েছে, আমি যার জন্য ওনাকে জিজ্ঞেস করলাম কি প্রেশার আছে কি না। যদি প্রেশার যদি কোনো লোকের থাকে, একটা ফেসিয়াল প্যারালাইসিস বলে আমাদের একটা কথা হয়, ফেসিয়াল প্যারালাইসিস হতে পারে। এবং তার সাথে যদি ঠান্ডা লেগে গিয়ে থাকে, এসিতে বেশিক্ষণ থাকে বা ঠান্ডা লাগার প্রবণতা যদি থাকে, বেশি ঠান্ডা লেগে গেলে বা বেশি গরম লাগলে কানের মধ্যে হাওয়া, যে এখন লু দিচ্ছে, যে হাওয়াটা যদি কেউ যদি বাইক চালায়, তো তখন কিন্তু এই ফেসিয়াল নার্ভের প্রবলেম হয়, তখন কিন্তু ফেসিয়াল প্যারালাইসিসটা আসে। তো আপনি এই ফেসিয়াল নার্ভের প্রবলেম বা আমি ট্রাইজেমিনাল যে নার্ভের প্রবলেম বললাম, এর মধ্যে যে কোনো একটা আপনার সমস্যা হয়েছে, যদি এই দুটোর মধ্যে কোনো সমস্যা হয় তার ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে, এবং এর ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব করবেন, কারণ ভবিষ্যতে এই রোগটা কিন্তু বাড়তে থাকবে। এবং কি এখন যেটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম ব্যথা যন্ত্রণা হয় কি না, তখন কিন্তু দেখবেন ব্যথা যন্ত্রণা হচ্ছে আজ থেকে 1 বছর 2 বছর পর। তো একটু যোগাযোগ করে নেবেন, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, দুটো হেল্পলাইন নাম্বার আছে, একটু এসে যোগাযোগ করুন। কিছু রিপোর্ট রয়েছে আমরা করতে দেবো, তার সাথে কিছু মেডিসিন রয়েছে খেতে দেবো, এবং কিছু ফেসিয়াল আমাদের এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজগুলো করতে দেবো। সেগুলো করলে দেখবেন আপনার এই সমস্যাটা ধীরে ধীরে কমে যাবে এবং 4 থেকে 6 মাসের মধ্যে এটা টোটালটাই ঠিক হয়ে যাবে। আর আমাদের স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37 নাম্বারগুলো কিন্তু নোট করতে ভুলবেন না। সোরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম, অনেক ক্ষেত্রে দেখা গেছে বিয়ে ভেঙে গেছে, চাকরি চলে গেছে, এক ঘরে হয়ে গেছে পেশেন্ট। তো এটা অযৌক্তিক, এর কোনো মানেই হয় না। এটুখানি শিক্ষা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। আমার আশেপাশে যদি কোনো সোরিয়াসিস পেশেন্ট থাকে তাহলে কিন্তু তার সাথে ঠিক সেই সৎ ব্যবহারটাই আমাদের করতে হবে, যাতে সে কোনো রকম দুঃখ বা কষ্ট না পায়। তার পাশাপাশি চেম্বারগুলোর কথাতেও কিন্তু আসবো, তবে ফোনটা নিয়ে নি। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? একটু বাইরের দিকে চলে আসুন না, একটু ফোনটা নিয়ে বাইরে চলে আসুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলুন এবার। হ্যালো হ্যাঁ বলুন বলুন হ্যালো। বলুন। হ্যাঁ বলছি আমার দুটো প্রশ্ন আছে। বলছি আমার একটু হাত পায়ে একটু মানে যে ব্যথা যন্ত্রণা হয়, মানে ব্যথা ব্যথা, ওই জন্য মানে নুরানি তেল বলে একটা আয়ুর্বেদিক তেল পাওয়া যায়, ওটা আপনার ব্যথা যন্ত্রণা একটু কাজ দেয়, ওটা কি মারলে ওই তেলটা মারলে মানে উপকার করতে, মানে ওটা মারলে কোনো উপকার করতে পারি? বয়স কত এখন? আমার বয়স 41। ব্যথা যন্ত্রণাটা কতদিন ধরে হচ্ছে? মানে সবসময় হয় না, গাঁটে গাঁটে একটু হাতটা কমিয়ে লেগে যাচ্ছে, কমিটা মুখতে গেলে বা সোজা করতে গেলে মাঝে মাঝে একটু একটু ব্যথা হয় আর কি। আর আপনি বর্ধমান থেকে বলছেন বললেন তো? হ্যাঁ। কোনো অন্য ওষুধ খান ব্যথা যন্ত্রণার জন্য? ব্যথা যন্ত্রণা হলে না ওষুধ কিছু খাই না, আমি হচ্ছে নুরানি তেল একটা আয়ুর্বেদিক হয়। নাম বলার দরকার নেই। কোনো প্রোডাক্টের নাম বলবেন না, আপনি তেলটা ব্যবহার করতে পারবেন কিনা প্রশ্ন, কোনো প্রোডাক্টের নাম বলতে নেই। বেশ ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। এবার তেলের যখন কথা এলো, তো আমাদের যে রোগগুলো রয়েছে, আমাদের যেমন অস্টিওআর্থারাইটিস রয়েছে, আমাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে, যেটায় ব্যথা হয় আর কি, আমাদের কাঁধে ব্যথা ফ্রোজেন শোল্ডার, আমাদের অস্টিওআর্থারাইটিস নি জয়েন্ট, আমার হাঁটু ব্যথা, লাম্বার স্পন্ডলাইটিস, কোমরে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, ঘাড়ে ব্যথা। তো ব্যথা বিভিন্ন ধরনের হয়, এবং কি তার সাথে একটা রোগ রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তেল জিনিসটা এমন একটা জিনিস যেটা কিন্তু অনেক রোগে যদি আমরা ব্যবহার করি সেখানে বেড়ে যেতে পারে। আবার আমরা সাধারণ মানুষ যেটা ভাবি, গ্রামের দিকের মানুষ বা একটা লেম্যান যে আমাদের স্বাস্থ্যটা নিয়ে ঘাটে না, সে কিভাবে যে কোনো ব্যথাতেই কিন্তু আমরা তেল মালিশটা করতে পারি, কিন্তু এটা একদমই ভুল কথা যে কোনো ব্যথায় তেল মালিশ করা যায়। এমন ব্যথার রোগ রয়েছে যেখানে কিনা তেল মালিশ করা যায় না। তো আপনাকে আগে দেখতে হবে কি আপনার ব্যথাটা কোন ধরনের, তবে তো আমি বলতে পারবো কি ওই তেলটা লাগালে আপনার উপকার হবে কি হবে না। তো আপনাকে আমি একটাই কথা বলবো, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে যেখানে আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা থাকেন। আপনি একটু চেম্বারে একটু গিয়ে যোগাযোগ করুন, উনি দেখে নিক, কারণ একটা বয়স হয়েছে, এরপরে জিনিসটা যদি বাড়ে তখন কি হবে, তখন কিন্তু হাতের বাইরে চলে যাবে। হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে একটু যোগাযোগ করুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। চট করে বলে রাখবো যে কলকাতার খিদিরপুর, ল্যান্সটাউন, কালীঘাট এবং শোভাবাজারে কিন্তু চেম্বার রয়েছে, এবং শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার রয়েছে। প্রত্যেকটি জায়গায় সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া হেড অফিস মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, সোমবার করে ডক্টর বি শর্মাকে এবং শুক্রবার করে ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু অবশ্যই পাচ্ছেন। তার পাশাপাশি চট করে আপনাদের জন্য জানিয়ে রাখবো যে ডক্টর এস ঘোষালকে আপনারা মেচেদা, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং শিলচর চেম্বারে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, আগরতলা, জামশেদপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন। পাশাপাশি গুয়াহাটি চেম্বারও কিন্তু রয়েছে। যারা গুয়াহাটির দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু একটু যোগাযোগ করে নেবেন। ডক্টর এ হালদারকে আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লিতে পাচ্ছেন। দিল্লির পাশাপাশি আপনাদের বলবো রায়গঞ্জ এবং হলদিয়াতেও কিন্তু চেম্বার রয়েছে। 12ই মে আরামবাগ নতুন চেম্বার, 19শে মে শিলচর নতুন চেম্বার এবং বাংলাদেশে 26শে মে নতুন চেম্বার। প্রত্যেকটি নতুন চেম্বারে কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। শনিবার এবং রবিবার কলকাতাতে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। এবারে চট করে চলে যাব যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, কতটা ভালো আছেন, কি বলছেন তারা শুনবো, তারপর ফিরছি। নাম? গোপাল চন্দ্র দাস। কোথায় বাড়ি আপনার? বালটিতে। কি সমস্যা হয়েছিল আপনার? প্রথমে হয়েছিল জন্ডিস, তারপরে এখন পেটে জল জমে, আর একটু অনেক ভুল আছে। পেটে যে জলটা জমেছিল, ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে এখন আপনি কেমন আছেন? যথেষ্ট ভালো আছে। আর মাংসপিণ্ড যেটা পেটে হয়েছিল সেটা এখন কেমন আছে? আর একটু অনেক কমেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন অনেকটাই সুস্থ আছেন, তাই তো? নাম? যোগেন্দ্র কর। কোথায় বাড়ি আপনার? ধর্মতলা। কি হয়েছিল আপনার? আমার অনেক প্রবলেম, যন্ত্রণা, লড়তে চড়তে পারতাম না, খাওয়ার প্রবলেম। কতদিন ধরে আপনি রোগটা? 10 বছর। 10 বছর। আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট করিয়েছি। কোনো রকম সুরাহা বা ভালো হয়েছিলেন? না, ডাক্তার বলে দিয়েছিল, হাড়ে ডাক্তারকেও দেখিয়েছি, বলে দিয়েছিল এখন এত বেশ হয়ে গেছে 79। এই বয়সে আপনার
ঠিক হওয়ার নয়, হ্যাঁ, এটা আপনাকে ওই বলে দিয়েছে। যন্ত্রণা ওষুধ দিত, ক্যালসিয়াম দিত, ওতে যা। আর বাথরুমে প্রবলেম ছিল, আচ্ছা জ্বর হয়ে যেত 103-4। আচ্ছা, খাটে উপরে আমি নড়তে চড়তে পারতাম না, বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। তারপর আপনি ডক্টর শর্মার কাছে এসেছিলেন। হ্যাঁ, আপনি ডক্টর শর্মার কাছে কতদিন চিকিৎসা করছেন? এই 2-2.5 মাস। 2 মাস। হ্যাঁ, এই 2 মাসে ডক্টর শর্মার ট্রিটমেন্টে এখন আপনি কেমন আছেন? আমি বলি উনি জাদুকরে আছে। জাদুকর? জাদু। কেন ডাক্তারবাবু, কি জাদুকর? জাদুঘর আমার মতন আমি একদম হাত এমনি করতে পারছিলাম না, আচ্ছা, হাত তুলতে পারতেন না? হাত পা পুরো সেটা যেরকম যন্ত্রণা, রক্ত আচ্ছা, নেই, হাঁটা চলাও করতে পারতেন না? না হাঁটা চালা পা তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে ডক্টর শর্মার ট্রিটমেন্টে সুস্থ আছেন? অনেক। আর আপনার যে হাঁটা চলার প্রবলেম ছিল, এখন সে প্রবলেমটা মিটে গেছে? মিটে গেছে বলে একটুখানা, যেরকম 20 থেকে 19 আমি ঠিক আছে, মানে আগের থেকে হাঁটা চলাটা ভালো হয়েছে আপনার? অনেক অনেক ভালো হয়েছে। অনেক। তাহলে এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছি। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? ভালো হতো আবার। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? যারা ভালো আছেন শুনলাম তাদের কথা, এবার কিন্তু আপনার কথাও আমরা শুনবো। অর্থাৎ আপনি পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনার ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে, এবং আপনি ভালো হয়ে মন খুলে আপনি কিন্তু বন্ধুদের জন্য কোনো মন্তব্য বা বক্তব্য রাখবেন। কোনো জোড়াজুড়ির বিষয় কিন্তু নয়, সকলে কিন্তু ভালোবেসেই বক্তব্যগুলো কিন্তু রাখেন। এবং সবথেকে বেশি যে বাইটটা, মানে আমাদের পরিভাষায় বাইট বলি, আপনাদের পরিভাষায় কোনো উক্তি বা বক্তব্য আমরা পাই বন্ধুদের কাছ থেকে, সেটা হচ্ছে ব্যথা। অসহ্য যন্ত্রণা ছিল, হাঁটতে চলতে অসুবিধা ছিল, হাঁটুতে ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর ঘাড়ে ব্যথা, বা স্মল জয়েন্ট বা বিগ জয়েন্টে ব্যথা রয়েছে, কিছুই করতে পারছিলাম না। দীর্ঘদিন অনেক ডক্টর দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, তাও ভালো হচ্ছিলাম না। শেষ পর্যন্ত এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে ভালো আছি। এই বক্তব্যগুলো আমরা সব থেকে বেশি পাই, সেখান থেকে ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো। তার মানে অন্যান্য সমস্যাগুলোর পাশাপাশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ব্যথা বেদনারও খুব ভালো মেডিসিন রয়েছে। একদমই যেরকম আপনি বললেন কি ব্যথা অনেক ধরনের হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে বা কোমরে ব্যথা হতে পারে বা ঘাড়ে ব্যথা হতে পারে। তো ব্যথা বিভিন্ন ধরনের হয় এবং প্রত্যেকটা ব্যথার জন্য কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে, কারণ সেই ব্যথাগুলো কিন্তু কোনো নির্দিষ্ট একটা কারণে হচ্ছে না। আয়ুর্বেদ মতে এটাকে বলা হচ্ছে কি বায়ু রোগটা বৃদ্ধি পাচ্ছে বলে সেইখান থেকে ব্যথাটা আসছে, এবং তার সাথে অন্যান্য দোষ ইনভলভ থাকছে, কোথাও ইনভলভ থাকছে। কারুর রিউমাটয়েড আর্থারাইটিস যদি হয় আর কারুর যদি লাম্বার স্পন্ডলাইটিস হয়, দুটোই ব্যথা। একজনের কোমরে ব্যথা আর একজনের ছোট ছোট জয়েন্টগুলোয় ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথা বা শোল্ডার জয়েন্টে ব্যথা। তো তার একই ব্যথার রোগ, কিন্তু তার দুটো ট্রিটমেন্ট আলাদা, দুটো ট্রিটমেন্ট প্রসিডিওর আলাদা। তো প্রত্যেকটা ব্যথার রোগের ক্ষেত্রে আমি বলবো, সেটা রিউমাটয়েড আর্থারাইটিস হোক বা যে পেশেন্টটা আমরা আরও বেশি পাই অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট। আজকেই একজন পেশেন্ট দেখলাম, সল্টলেক থেকে পেশেন্টটি এসেছিলেন, বয়স প্রায় 80-র কাছাকাছি। একটা সময় আসতেন, হাঁটতে পারতেন না, অন্য ওয়াইফকে সঙ্গে নিয়ে আসতেন। আজকে যখন ঢুকলো ঘরে তখন দেখলাম নিজে এসেছে। তো তার মানে তার মধ্যে একটু কনফিডেন্স এসেছে কি আমি সল্টলেক থেকে আমি নিজে একা আসতে পারবো। তো এটাই ভালো লাগে। আর ফোন তো আমাদের কাছে বারবারই আসে কি ডাক্তারবাবু আপনাদের কাছে ট্রিটমেন্ট করে আমরা ভালো রয়েছি। আর ব্যথার আর একটা কারণ আমি বলে দিই, ব্যথার রোগ যেটা রয়েছে সেখানে আমাদের বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেতে হয়, বা আমরা অনেক ক্ষেত্রে স্টেরয়েড খাই, যেটা মডার্ন মেডিসিনের প্যাথি অনুসারে সেটা দেওয়ার নিয়ম রয়েছে বলে ওনারা দেন। তো ব্যথার ওষুধ আপনি কতদিন খাবেন? সারা জীবন খাবেন? সারা জীবন খেলে তো অন্যান্য সমস্যা আসবে, আপনার কিডনির ওপর চাপ পড়বে, লিভারের ওপর চাপ পড়বে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আসতে পারে। তো আপনাকে ব্যথার ওষুধ ছাড়া আপনাকে ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু সেটা সম্ভব আপনার একমাত্র এনবিপিতে এসে চিকিৎসাটা করার। যারা যে ব্যথায় ভুগছেন না কেন, আমি
তো বলবো আয়ুর্বেদের হাত ধরুন আর এনবিপির হাত ধরুন, তাহলে দেখবেন আপনারা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং আপনারা সুস্থ থাকবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অঙ্কিতা দেবনাথ বলছি। হ্যাঁ অঙ্কিতা, কার সমস্যা? বাবার সম্বন্ধে জানবো। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বাবার? বয়স কত? বাবার বয়স হচ্ছে 52 বছর। আর বাবার হচ্ছে দাঁতের সমস্ত যে রুট অর্থাৎ গোড়াগুলো না নড়ে গেছে, দাঁতটা পর্যন্ত শিনশিন করে ব্যথা হচ্ছে, দাঁতের প্রায় সমস্ত গোড়াই নড়ে গেছে। আচ্ছা, এমনি কোনো নেশা ছিল বাবার? পানের নেশা? বাবা খৈনি খায়। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা রয়েছে এটা দাঁতের ছাড়া? আর সুগার আছে। সুগার রয়েছে। সুগারে কি ওষুধ খান না ইনসুলিন নেন? ওষুধ খাই একটা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে কোথা থেকে বলছেন? বেলঘরিয়া। বেলঘরিয়া, আচ্ছা টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার বাবার ক্ষেত্রে যে মেন সমস্যাটা বললেন সেটা হচ্ছে দাঁতের সমস্যা। দাঁতের সমস্যা মানে কি, দাঁতের শিরশির করছে এবং দাঁতের গোড়াগুলো নড়ে গেছে। তো এইটা হচ্ছে কি, আমাদের যখন আমাদের দাঁতের একটা হচ্ছে লেয়ার থাকে, প্রত্যেকটা জিনিসের যেমন একটা লেয়ার থাকে, তো দাঁতের ওই লেয়ারটা যখন ক্ষয় হয়ে যায় তখন আমাদের কি হয়, হচ্ছে নার্ভ রুট যেগুলো রয়েছে দাঁতের মধ্যেও নার্ভের হচ্ছে রুট রয়েছে, যেই জন্যে আমাদের সেন্সেশনটা আসে। তো সেই রুটগুলো ওপেন হয়ে যায় যখন সেই এনামেলটা ক্ষয়ে যায়। যখনই রুটগুলো ওপেন হয়ে যাবে তখনই কি হবে, যে কোনো খাবার খেলে, ঠান্ডা খাবার খান দাঁত শিরশির করবে, গরম খাবার খান দাঁত শিরশির করবে, এবং তার পাশাপাশি যে দাঁতের গোড়াগুলো নড়ে গেছে, তো এটা কিন্তু আয়ুর্বেদের ওষুধের মাধ্যমে আমি বলছি সম্ভব হবে না। কোনো ডেন্টাল ভালো সার্জেনকে দেখান, তার পরামর্শ নিন। এখন আরসিটি রয়েছে, রুট ক্যানাল ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিনা উপরটা লেয়ারটা আবার বানিয়ে দেওয়া যায়। তো তার জন্য ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে পারেন। আর যেটা বাবার বললেন সুগার রোগ রয়েছে, সুগার রোগের কিন্তু ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। সুগার রোগের ওষুধ কিন্তু আপনাকে সারা জীবন খেতে হবে না, যেটা মডার্ন সায়েন্স বলে কি সারা জীবন খেয়ে যেতে হবে, কিন্তু আয়ুর্বেদ একটা নির্দিষ্ট সময় অবধি চিকিৎসা করে। সুগার রোগের যদি তুমি চিকিৎসা করাতে চাও, বেলঘরিয়া থেকে বলছো, একটু আমাদের সাথে মধ্যমগ্রাম চেম্বারে বাবাকে নিয়ে দেখা করবে, অবশ্যই এর ভালো ট্রিটমেন্ট হবে এবং বাবা সুস্থ থাকবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে ফোন করছেন? সরি, কোথা থেকে ফোন করছেন? কি সমস্যা? আমার নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা? কি সমস্যা হচ্ছে বলুন? নার্ভের কি ধরনের সমস্যা হচ্ছে? আমার না চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, চলতে পারছি না। কোনো ডক্টর দেখিয়েছেন? দেখাচ্ছি ব্যাঙ্গালোর। কি রোগ বলেছে? ব্যাঙ্গালোরে দেখেছি। কি রোগ বলেছেন ডাক্তাররা? কি হয়েছে বলছে? এমএনডি হয়েছে। কি হয়েছে? এমএনডি। হ্যাঁ শুনতে থাকুন, এই রোগের খুব ভালো চিকিৎসা রয়েছে। আপনার কি আচ্ছা, এমএনডি যে সমস্যাটা, আমরা এটা নিয়ে মাঝে মাঝেই আলোচনা করি। আপনি বিভিন্ন জায়গায় দেখাতে পারেন, রাজ্যের মধ্যে হোক রাজ্যের বাইরে হোক। আপনি যেমন বললেন ব্যাঙ্গালোরে গিয়ে দেখিয়ে এসছেন। এমএনডি মানে হচ্ছে মোটর নিউরন ডিজিজ। এটা নার্ভের সমস্যা। এটা একদম সম্পূর্ণ নার্ভের সমস্যা। মোটর নিউরন ডিজিজ যেটা হচ্ছে, আমাদের যে মোটর নার্ভাস সিস্টেমটা রয়েছে এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো নষ্ট হওয়ার ফলে কি হয়, আস্তে আস্তে এক একটা করে অর্গ্যানের যে কর্মক্ষমতা রয়েছে, হাঁটা চলা বা হাতের যে কাজ, বা আস্তে আস্তে যত সময় যাবে তত হার্টের যে নর্মাল ফাংশান বা লাংসের যে নর্মাল ফাংশান, কারণ নার্ভটা তো সব জায়গাতেই রয়েছে মোটর নার্ভাস সিস্টেমটা, তো আস্তে আস্তে ওই মানুষটা কিন্তু বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। এবং কি একটা সময় এসে কি হয়, তার হার্ট ফেল হতে পারে, তার কিডনি ফেলিওর হতে পারে, কারণ তার অ্যাডজাসেন্টও কিন্তু মোটর নার্ভাস সিস্টেম রয়েছে। তো মডার্ন সায়েন্সে পরিষ্কার বলে দেয়, ওনাকেও হয়তো পরিষ্কার বলে দিয়েছে, আপনাকে আমরা যে ওষুধটা দিচ্ছি এটা কিন্তু আপনার রোগটাকে আটকানোর জন্য দিচ্ছি। সেটা আটকাতেও পারে, নাও পারে। আর না পারার চান্সটা ওনারা আরও জোর গলায় বলেন কি না, এই রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ এমএনডি যে রোগটা, মোটর নিউরন ডিজিজ যেটা বলছি, এটা কিন্তু প্রোগ্রেসিভ। যত দিন যাবে এই রোগটা বাড়তে থাকবে, তার নর্মাল হাঁটাচলা বা তার নর্মাল বসে থাকার ক্ষমতা, আস্তে আস্তে ঘাট তুলতেও অনেক পেশেন্ট পারে না। আমরা দেখেছি এরকম পেশেন্ট
বিছানায় বসে আছে, বালিশের হেলান দিয়ে বসানো হয়েছে, ঘাটটাও আর সে সোজা করে তুলতে পারছে না, ঘাটটা ডাউন হয়ে গেছে, মানে থুতনিটা তার চেস্টে ঠেকে যাচ্ছে, এবং কি সে নিজের কাপড় নিজে ধরতে পারবে না, সে খাবার জিনিস ধরতে অসুবিধে হবে। আপনার ক্ষেত্রে রোগটা কোন অবস্থায় আছে আমি তো আপনাকে দেখিনি এখনও, বা আপনার কতটা ডিটোরিয়েট হয়েছে, বা হাঁটা চলাটা কি এখনও করতে পারছেন না অল্প অল্প করতে পারছেন না একদমই করতে পারছেন না, বা অন্যান্য যে কর্মক্ষমতাগুলো সেগুলো কতটা রয়েছে। আমি আপনাকে বলবো, আপনি বারাসাত থেকে ফোন করেছিলেন, আপনি ইমিডিয়েট সময় নষ্ট না করে মধ্যমগ্রাম চেম্বারে দেখা করুন, কারণ এখানে এক একটা দিন কিন্তু এক এক বছরের মতো। আপনি একটা দিন নষ্ট করলে রোগটা কিন্তু আপনার জীবন থেকে একটা বছর কেড়ে নিতে পারে। তো আপনি আর দেরি করবেন না, বাড়ির যে কোনো লোককে নিয়ে, আপনি ব্যাঙ্গালোরে যে গেছিলেন তার কাগজপত্র নিয়ে এবং যে সমস্ত রিপোর্টগুলো হয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আমাদের সাথে মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইনে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ বিনা অ্যাপয়েন্টমেন্টে কিন্তু আমরা পেশেন্ট দেখি না। আপনি আসুন, আমি বলছি আপনার মতো বহু পেশেন্ট আমাদের কাছে ট্রিটমেন্ট করেছে এবং তারা কিন্তু এখন সুস্থ আছে, একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা রোগটাকে বাঁধতে পেরেছি এবং তারা আগের থেকে কিন্তু অনেকটা ভালো রয়েছে। এমন আমার কাছে একজন পেশেন্ট ছিলেন, সিঙ্গুরে বাড়ি আমার মনে রয়েছে, উনি আর্টিস্ট ছিলেন এবং সিঙ্গারও ছিলেন, তো নামটা বলবো না। তো উনি আমাদের কাছে পঞ্চকর্ম নিতেন, উনি আমার কাছে এসেছিলেন লিটারেলি বিছানায় শুয়ে, একদম কোনো হাত পা কিছু সার ছিল না, একদম শুয়ে থাকতেন, ওনাকে খাইয়ে দেওয়া হতো, আস্তে আস্তে খাওয়ার ক্ষমতাও চলে যায় এই রোগের ক্ষেত্রে, তো ওনাকে খাইয়ে দেওয়া হতো, উনি খেতেন। আমাদের কাছে ট্রিটমেন্ট করার পর উনি কিন্তু আরও, এখন ভদ্রলোক নেই এখন, আরও কিন্তু 10 থেকে 15 বছর বেঁচে ছিলেন। আমাদের কাছে দেখিয়েছিলেন 60 থেকে 65 বছর বয়সে, এবং আমাদের কাছে দেখানোর পরে উনি অন্তত উঠে বসতে পারতেন, কারণ আমরা ওনাকে পঞ্চকর্ম থেরাপি দিয়েছিলাম ভর্তি রেখে। 15 থেকে 21 দিন এই রোগের ক্ষেত্রে পঞ্চকর্ম থেরাপিটা অবশ্যই দরকার পড়ে। তো আপনাকেও আমি রিকোয়েস্ট করব, আপনি সময় আর নষ্ট করবেন না, হেল্পলাইনটা নোট করে একটু তাড়াতাড়ি চলে আসুন। এখনও আপনি দেখছেন উনি সুস্থ কথা বলতে পারছেন, কিন্তু সেই ভদ্রলোক কথাও বলতে পারতেন না, শুধু কাঁদতেন, আর তার সাথে তার ওয়াইফ থাকতেন, বলতেন ডাক্তারবাবু উনি নাটক করতেন, উনি গান গাইতেন, ওনার এটাই কষ্ট, সব থেকে বড় কথা বলতে পারেন না এখন আর। তো আপনি যোগাযোগ করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। যতদূর রোগটা এগিয়েছে সেখান থেকে আমরা আটকে দেবো, এবং যেটুকুনি আপনার শরীরে ক্ষতি হয়েছে তার মধ্যে যতটা সম্ভব আমাদের পক্ষে সারিয়ে তোলা, আমরা সারিয়ে তুলতে চেষ্টা করব। সাধু, তো আমরা জানি মানুষদের কিন্তু একটাই জীবন, জানি না আবার পরের জন্ম বলে কিছু আছে নাকি, আবার মানুষই জন্মাবো নাকি, এগুলো বিভিন্ন তর্ক বিতর্কের বিষয়। আপাতত একটি জন্মই মেনে চলি এবং সেই জন্মটা যেন সুন্দর হয়, সুস্থ হয়, জীবনে যেন একটু ভালোভাবে বাঁচতে পারি, নিজের কাজটা যেন নিজে করতে পারি, বিছানায় শুয়ে শুয়ে জীবনটাকে যেন কাটিয়ে দিতে না হয়, এই প্রচেষ্টা অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে। যদি এই ধরনের কোনো শারীরিক সমস্যা চলে আসে, যাতে মনে হচ্ছে আপনার কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার হাত পা নাড়ানো বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনি বিছান সজ্জা হয়ে যাচ্ছেন, তাহলে একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কথা কিন্তু ভাবতে পারেন, কারণ প্রচুর মানুষ ভেবে ভালো রেজাল্ট পেয়েছেন, তারা কিন্তু হাসি মুখে বাড়িতে এখন নিজেদের স্বাভাবিক জীবন কিন্তু পালন করছেন, তার মধ্যে আপনিও থাকতে পারেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে ম্যাডাম, আমি মানে গ্যাস অম্বলের সমস্যা, আর এই 1 সপ্তাহ হলো দেখছি মানে পটিটাও ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, 2 দিনে 3 দিনে পটি হচ্ছে। বয়স কত এখন? আমার বয়স হলো 32 বছর। 32 বছর। খাওয়া দাওয়া বাইরের খেতে হয় না বাড়ির খান? না, বাড়িতেও খাই, কিন্তু দুপুর বেলাটা বাইরে খাই। তেল ঝাল মশলাটা কম খেতে হবে, কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, তেল ঝাল মশলা কম খেতে হবে, তার সাথে স্পাইসি ফুড যেমন চাউমিন হোক, এগরোল হোক, এগুলো একটু বন্ধ রাখতে হবে। আর এখন তো গরম পড়েছে, একটু জলটা, হ্যাঁ আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এখন গরম যথেষ্ট পড়েছে, প্রচণ্ড সমস্যা হচ্ছে, জলটা বেশি করে খাবেন। এবং কারণ এই যে কনস্টিপেশনের সমস্যা বলছেন, পায়খানাটা এখন পরিষ্কার হচ্ছে না, এখন কিন্তু আমাদের জল শরীরে যত কম যাবে তত কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। সেটা আমাদের পায়খানার সমস্যা আসতে পারে, পেচ্ছাপে জ্বালা ভাব আসতে পারে, মাথা ঘুরতে পারে, শারীরিক দুর্বলতা লাগতে পারে, অনেকের ক্ষেত্রে সানস্ট্রোক অবধি হয়, সানস্ট্রোক হতে পারে। তো আপনাকে আমি বলছি, যেটা অ্যাসিডিটির প্রবলেম বলছেন বা গ্যাস অম্বলের সমস্যা বলছেন বা আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না, আপনার যে অগ্নিবলটা রয়েছে শরীরে, অগ্নিবল মানে কি, আমাদের স্টমাকটা রয়েছে, স্টমাক মানে কি, খাদ্যথলি, যেখানে খাবারটা যাচ্ছে, খাবারটা গিয়ে যেখানে পাচন হচ্ছে, পাচন হওয়ার পরে ভালো জিনিস তৈরি হয় সেখান থেকে, আর খারাপ জিনিস তৈরি হয়।
খারাপ জিনিসটা আমাদের ঘামের মাধ্যমে, আমাদের পেচ্ছাপের মাধ্যমে, পায়খানার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। আর ভালো জিনিসটা কি হচ্ছে, বিভিন্ন অর্গানে যাচ্ছে রক্তের মাধ্যমে, সেই অর্গানগুলোকে পুষ্টি দিচ্ছে। তো আপনার শরীরে আসল হচ্ছে অগ্নিবল বা যেটাকে আমরা পাচকাগ্নি বলি, সেটাই যদি আপনার কমে যায় তাহলে আপনি যাই খাবেন আপনার অ্যাসিড হবে। আপনার মানে পাচন শক্তিটা যদি কমে যায় আপনার সব খাবার ভালোভাবে পাচিত হবে না, এবং সেখান থেকে কি হবে, আপনার ভালো জিনিসটা যে তৈরি হচ্ছে, খারাপ জিনিসটা যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু মিক্সচার হয়ে যাবে। শরীর দেখবেন আস্তে আস্তে দুর্বল হবে, শরীরের ক্ষমতা কমে যাবে, শরীরে অন্যান্য সমস্যা আসবে। তো আপনার খাওয়া দাওয়াটাকে মেনটেন করুন, খাওয়া দাওয়াটা নর্মাল ডায়েট করুন, জলটা বেশি করে খান, এবং পায়খানা যে পরিষ্কার হচ্ছে না তার জন্য একটু উষ্ণ গরম জল রাত্রিবেলা খেয়ে শুতে পারেন, দেখবেন পায়খানাটা আস্তে আস্তে পরিষ্কার হবে। তারপরেও যদি দেখেন 1 সপ্তাহ 10 দিন পরেও যদি সমস্যাটা কমছে না, সোনারপুর থেকে ফোন করেছিলেন, ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, যেটা শিশু মঙ্গলের ঠিক উল্টো দিকে। তো সেখানে এসে একবার যোগাযোগ করুন। 1 থেকে 2 মাস বা 3 মাস ট্রিটমেন্ট করলে একদম গোড়া থেকে আপনার এই অ্যাসিডের সমস্যা বা আপনার এই পায়খানার সমস্যাটা একদম গোড়া থেকে ঠিক হয়ে যাবে। যেটা কিনা 32 বছর বয়স বললেন তো, এখন 32 বছর বয়স, আপনার একটা যদি ইউএসজি করা যায় দেখা যাবে ফ্যাটি লিভার ধরা পড়ছে বা হেপাটোমেগালি যেটাকে বলা হয় ধরা পড়ছে। তো এই 32 বছর বয়সে আপনার শরীরটাকে যদি সুস্থ করতে পারেন তবেই তো এটা 62, 72, 82 বছরই চলবে। তো আপনি বাইরে থেকে কেন মুটো গ্যাসের ওষুধ খাবেন যেটা খেলে কিনা শরীরের ক্ষতি হয়? তো একটু যোগাযোগ করে নিন, দেখুন 7 দিন 10 দিন যে আমি নিয়মগুলো বললাম সেগুলো পালন করে চলুন, যদি ঠিক হয়ে যায় তো ভালো, আর নইলে আপনি একবার যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন নিচে, একটা 2টো নাম্বার যাচ্ছে, ওখানে কন্ট্যাক্ট করে একটু আসুন। আমি যে ওষুধগুলো দেবো সেগুলো খান, খেলে দেখবেন অবশ্যই ভালো থাকবেন, আর গোড়া থেকে জিনিসটা নির্মূল হয়ে যাবে, দ্বিতীয়বার আপনার কোনো সমস্যা আসবে না। একদম। তবে আজকে ব্যথা বেদনার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, উঠতে বসতে সমস্যা, ঠাকুর ঘরে পুজো দিতে সমস্যা, সবজি কাটতে সমস্যা, সিঁড়ি ভাঙতে সমস্যা, মাঝে মধ্যে হাঁটুতে হাত দিয়ে বসে পড়তে হয়, যন্ত্রণা হচ্ছে, ফুলে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনি। ঠিক সেখান থেকে ডাক্তারবাবুর কাছ থেকে উত্তরটা খুঁজবো, সম্পূর্ণ ভালো হওয়া কি সম্ভব? ফোনটা নিন, আমি একদম। তারপরে ফিরছি আলোচনায়। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া থেকে বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার একটু মায়ের সম্পর্কে একটু বলতে। মায়ের বয়স কত? মায়ের বয়স 42 বছর। 42 বছর। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? হচ্ছে মায়ের সমস্যা হচ্ছে সকালবেলা উঠতে দেখছি মায়ের বাম পায়ে মানে দুটো পায়ে। আচ্ছা, প্রেসার বা সুগারের কোনো ওষুধ খান মা? মা তো গ্যাসের খান, প্রেসার না, এটা খান। সুগারের ওষুধ? সুগারের না খান। আচ্ছা, অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ খান মা এখন? হ্যাঁ হ্যাঁ। কিসের ওষুধ খান? অ্যালোপ্যাথি বলতে ওই ডাক্তার সেদিনকে নিয়ে গেছিলাম, দেখিয়েছিলাম ওই পায়ের জন্য, ওই ওষুধ দিয়েছিল, কিন্তু কিছুতে কম হচ্ছে না। ব্যথা যন্ত্রণার ওষুধ খাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিলাম, যেমন ওনার মায়ের ক্ষেত্রে বয়স বললেন 26 বছর, তো না 42 বছর, সরি। তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, যে উনি ওষুধ খাচ্ছেন, এর আগেও একটি পেশেন্ট ফোন করেছিলেন কি ব্যথা যন্ত্রণার ওষুধ খাচ্ছেন তবু কমছে না। তো ব্যথা যন্ত্রণার ওষুধটা তো একটা নির্দিষ্ট সময় অবধি পেশেন্টের কাজ করবে, তারপরে গিয়ে কী হবে, ওই যে বলছে পা ফুলছে মায়ের, তো পাটা কী কারণে ফুলছে? নিশ্চয়ই কিডনিটা এফেক্টেড হচ্ছে, নিশ্চয়ই আপনার লিভারের উপরে কোনো চাপ পড়ছে, এবং কি আপনার যদি দেখেন মায়ের ক্ষেত্রে কি যতটা জল খাচ্ছে মা সারাদিনে, ইউরিন আউটপুট ততটা হচ্ছে না। তো সেখানেও একটা ভয় রয়েছে কি সিকেডির মতো রোগ হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলা হয়। পা ফোলা তো কখনোই উচিত নয়। পা ফোলা বিভিন্ন আমাদের হার্টের রোগের ক্ষেত্রেও হয়, যেটা আমাদের কার্ডিয়াক ফেলিওর হয়, সিসিএফ বলে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের ক্ষেত্রে আমাদের পায়ে পেডাল ইডিমা হয় বা পেডাল সোয়েলিং হয়। তাছাড়া কিডনি রোগের ক্ষেত্রে হয়। আরেকটি পেশেন্ট যিনি ফোন করেছিলেন সম্ভবত ভুবনেশ্বর থেকে, যেটা আমি কি বললাম, লসিকা গ্রন্থিগুলোর মধ্যে আমাদের সার্কুলেশনটা বেড়ে গেছে, যার ফলে কি ফ্লুইড কালেকশনটা নিচের দিকে বেশি হয়ে যাচ্ছে, যে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন বা অনেকক্ষণ পা ঝুলিয়ে রয়েছেন। তো অনেকগুলো কারণে পা ফুলতে পারে। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, আমাদের সিএমও যিনি ডক্টর এন ভট্টাচার্য, নীলাঞ্জনা ভট্টাচার্য, উনি প্রত্যেক মাসে যান বাঁকুড়ায়। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে মাকে নিয়ে একটু বাঁকুড়া চেম্বারে দেখান, অবশ্যই আপনার মা ভালো থাকবে, ব্যথা যন্ত্রণাটাও কম থাকবে, ফোলা ভাবটাও কম থাকবে। আর ব্যথা যন্ত্রণাটা একবার যখন কমে যাবে, এরকম নাকি ব্যথা যন্ত্রণার ওষুধ যতক্ষণ খাচ্ছি
ভালো আছি, আবার বন্ধ করে দিচ্ছি, বাড়ছে। কিন্তু আমাদের যেটা আমরা সময় সেটা খাওয়ার পর বন্ধ করে দিলে সেটা কিন্তু নেক্সট টাইম আর বাড়বে না। একটু যোগাযোগ করে বাঁকুড়া চেম্বারে আমাদের, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? গা হাত পা চুলকাচ্ছে, কি বললেন? আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? 2 মাস। কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? দক্ষিণেশ্বর থেকে। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা রয়েছে? প্রেশারের সমস্যা, সুগারের সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। তো ব্যথা যন্ত্রণা নিয়ে যখন আলোচনা করছি, ব্যথা যন্ত্রণার পেশেন্টদেরও ফোন আসছে। তো ব্যথা যন্ত্রণা অনেকগুলো কারণে হয়, যেমন আমাদের রিমাটয়েড আর্থারাইটিস, আরএ ফ্যাক্টর বাড়লে হতে পারে, লাম্বার স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা। তো সারা গায়ে যেটা ব্যথা হচ্ছে এটা হচ্ছে আমরা বলি পলি আর্থারাইটিস। পলি আর্থারাইটিস কি? আমাদের যে পলি কথার অর্থ হচ্ছে একাধিক, একের অধিক মানে হচ্ছে পলি। আর্থারাইটিস মানে কি? আর্থা মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের বোন, আর আইটিস মানে ইনফ্লামেশন। তো একাধিক জয়েন্ট স্পেসে যখন ইনফ্লামেশন হবে, তার ফলে যে ব্যথাটা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জয়েন্ট স্পেসে বা বিভিন্ন সারা গায়ে যে ব্যথাটা হচ্ছে, সেটাকে আমরা পলিআর্থারাইটিস বলি। এর ক্ষেত্রে কি হয়, আমাদের কিছু প্যারামিটার দেখতে হয়, যেমন ব্লাড আর্টারিটা দেখতে হয়, রিমাটয়েড আর্থারাইটিস আছে কিনা, অ্যান্টিসিসিপি বলে এক ধরনের টেস্ট হয়, সেটা দেখতে হয়, সিআরপি প্রোটিন কতটা রয়েছে সেটা দেখতে হয়, এসটা এটা দেখতে হয়। এর মধ্যে অনেকগুলো, যেমন গাউটি আর্থারাইটিস যেটাকে আমাদের সেখানে আমাদের ইউরিক অ্যাসিডটা দেখতে হয়। তো আগে আপনাকে সেটা খুঁজে পেতে হবে। এই নয় ব্যথা হলে এক ব্যথা ওষুধ খেলে ব্যথা কমে, বিভিন্ন কারণ আলাদা। আপনাকে বলবো কি কারণে ঠিক আছে, ট্রিটমেন্ট করেন তবেই দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। রায়গঞ্জ এবং হলদিয়াতেও কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য যোগাযোগ করবেন। নতুন চেম্বারের মধ্যে বলবো 12ই মে কিন্তু অবশ্যই আপনারা আরামবাগ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং 19শে মে কিন্তু আপনারা শিলচর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তবে প্রত্যেকটি চেম্বারে ডক্টর বি শর্মার সঙ্গে থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আর যেহেতু ওপেনিং, তো প্রত্যেককে বলবো আরামবাগ এবং শিলচর যাদের আসার সুবিধা, তারা কিন্তু যারা এখনো নাম লেখাননি একটু তাড়াতাড়ি কিন্তু নাম লেখাতে হবে। আর বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো যে 9831020886 একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারেন। 26শে মে ঢাকায় কিন্তু নতুন চেম্বারের ওপেনিং রয়েছে, তাই যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এবং তার পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো নোট করেছেন, সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। শনি এবং রবিবার করে কিন্তু কলকাতায় চেম্বার রয়েছে, এবং সেই চেম্বারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি উনানি আরবুদুর রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। হাতে সময় তো একদম কম, শুধুমাত্র যে কোনো ধরনের ব্যথার নিরাময় আমরা পাচ্ছি এনবিপিতে।
একদমই, কারণ ব্যথা রোগের ক্ষেত্রে আমার মনে হয় কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করার অনেক রাস্তা রয়েছে এবং অনেক সুবিধা রয়েছে। কারণ এই আয়ুর্বেদিক চিকিৎসা করলে কি হয়, আমাদের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, যেটা কি আমাদের কি হয় অন্যান্য প্যাথিতে সাইড এফেক্টের সমস্যা থাকবে, কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে সেটা কখনোই হবে না। একদম। তবে পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভীষণ ভালো থাকবেন। আর যারা এনবিপিতে এসে ভালো আছেন তাদের কথা একটু শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল। এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো। ১৬ আনার ১ আনি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে। তার কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করি কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে উপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবো বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য।
আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আছি, উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচন্ড খিদে হবে।